সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শশী হসপিটাল নিবেদিত এটিএন বাংলার নিয়মিত আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার রাকিবা আক্তার। আর আমাদের সাথে আজকে উপস্থিত আছেন পায়োনিয়ার আকুপাংচার বিশেষজ্ঞ এসপি ডাক্তার এস.এম. শহীদুল ইসলাম পিপিএম স্যার। আমরা আজকে কথা বলবো আকুপাংচার নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আকুপাংচার কি, এটা কিভাবে করা হয়? আকুপাংচার হলো যে নির্দিষ্ট কিছু পয়েন্টে স্টিমুলেশন দেওয়া। স্টিমুলেশনটা হলো যে আমাদের বডির মধ্যে যে বিভিন্ন অর্গানের সাথে, এটা ট্র্যাডিশনাল চাইনিজ মেথড, যেটা চীনে প্রায় 5000 বছর পূর্ব থেকে প্রচলিত হয়েছে। এরা যেটা মনে করে যে আমাদের এক স্থান থেকে শুরু করে পুরো বডির বিভিন্ন অর্গানকে এফেক্ট করে এক একটা চ্যানেল, এরকম 12টা চ্যানেল ইম্পর্টেন্ট। এই চ্যানেলের মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে, একে আকু পয়েন্ট বলে। তাদের মতে যে আমাদের বিভিন্ন রোগ হয় কেন হয়, আমাদের চ্যানেলে ব্লকেজ হলে সেই ব্লকেজটা পয়েন্টকে আকুপাংচার, বা আমরা এখানে যদি দেখি যে সূক্ষ্ম নিডিল, এরকম একটা সূক্ষ্ম নিডিল দিয়ে স্টিমুলেশন দেওয়া, ব্লকেজটা ছুটে যায়, রোগ মুক্তি হয়। অর্থাৎ সূক্ষ্ম নিডিলের মাধ্যমে আকুপাংচার পয়েন্টে স্টিমুলেশনের মাধ্যমে রোগ নিরাময়ের পদ্ধতি হলো আকুপাংচার। আচ্ছা, আমরা জানি যে স্যার আপনার আকুপাংচার বিষয়ের উপর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি স্কলারশিপ নিয়ে চায়নাতে যাই। প্রথমে সেখানে ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করি, তারপরে এমবিবিএস পাশ করি। পাশ করার পরে আকুপাংচার ওখানে ট্রেনিং করি, করার পরে ওই দেশের রুগীদের উপর আকুপাংচার প্র্যাকটিস করি। সাধারণত এটা কিন্তু চায়নাতে যারা যায় বহির্বিশ্বের ডক্টররা ওই অতটা এক্সপার্ট না হলে সেই দেশের পেশেন্ট হ্যান্ডেল করতে দেয় না। তা আলহামদুলিল্লাহ বাংলাদেশি হিসাবে আমার দক্ষতা সেই লেভেলে ছিল বিধায় চাইনিজ রুগীদের উপর আমি আকুপাংচার দিয়েছি। এরপর বাংলাদেশে আসার পরে আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ইন্টার্নি করে বিএসএমএমইউতে আমি ইসলাম কিছুদিন, তারপরে বিসিএসদে হেলথে, পরে বিসিএসদে পুলিশ। বিসিএসদে পুলিশে আসার পরে আমাকে পুলিশ হাসপাতালে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, সেন্ট্রাল পুলিশ হাসপাতাল, ওখানে চাকরি করার সুযোগ হয়েছিল। ওখানে কাজ করার বদৌলতে আমি কোভিডের আগে ওখানে আকুপাংচার শুরু করি, খুব অভাবনীয় সফলতা পাই। অভাবনীয় সফলতার পরে তখন আমি দেখলাম যে বাংলাদেশে ওই অর্থে আকুপাংচারটা প্রতিষ্ঠিত হয় নাই, যদিও সরকারিভাবে আমাদের মিরপুর 13 নম্বর ইউনানি হসপিটালে সরকারি বেড আছে, সরকারি ডক্টর আছেন, করে যাচ্ছেন। তারপরে শশী হাসপাতাল, একটা প্রাইভেট হাসপাতাল, যারা আকুপাংচারকে প্রমোট করতেছে, তখন আমি সেখানে প্র্যাকটিস করি। এবং শুনে খুশি হবেন, সেখানে প্রবাসী ভাইরা যারা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছে, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, সেই সব দেশ থেকেও এখানে এসে চিকিৎসা করতেছেন। আর বিদেশের নাগরিক, স্পেশালি আমাদের পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশ থেকে বিদেশি নাগরিকরাও আসে আকুপাংচারের চিকিৎসা নিচ্ছেন এবং সন্তুষ্ট হয়ে তারা বিদেশে ব্যাক করতেছেন। এটা একটা টার্ন। এতদিন ছিল যে আমাদের দেশের রোগীরা বিদেশে যাব চিকিৎসা করতে, এখন বিদেশি নাগরিকরা শশী হাসপাতালে আসতেছে চিকিৎসা নিতে। যদিও সংখ্যাটা কম, বাট আমি মনে করি এটা সিগনিফিক্যান্ট, খুবই একটা ভালো। বাংলাদেশি ডক্টর হিসেবে আমি গর্ববোধ করি। স্যার, আমরা আপনার কাছে আজকে গুরুত্বপূর্ণ 4টা রোগ নিয়ে কথা বলবো, মানে ওই রোগগুলোর উপরে যে আকুপাংচার চিকিৎসা নেওয়া হয়, সেই চিকিৎসা পদ্ধতিটা কীভাবে নেওয়া হয় এরকম নিয়ে আমরা একটু আপনার কাছে জানতে চাই। প্রথমে জানতে চাচ্ছি কোমর ব্যথা নিয়ে, এটা আকুপাংচারে কি মানে কতটুকু সাহায্য করে? কোমর ব্যথা যে আমাদের ঘরে ঘরে এখন কিন্তু আপনি যদি যান, হয়তো কিছু বয়স্ক, আগে একটা থিম ছিল কিছু বয়স্ক হলে কোমর ব্যথা হবে, আজকাল দেখা যাচ্ছে যে না, ইয়ং এজেও কোমর ব্যথা শুরু হচ্ছে। কোমর ব্যথার ক্ষেত্রে আকুপাংচার খুব দুর্দান্ত রোল প্লে করে। কোমর ব্যথার প্রচলিত সিস্টেমটা কি? প্রচলিত সিস্টেমটা পেনকিলার খাওয়া, যদি না হয় অপারেশন করা। আকুপাংচার কোনো ওষুধ লাগে না, কোনো অপারেশন লাগে না। আকুপাংচার কিভাবে কাজ করে? আকুপাংচার হলো, আমরা যদি একটা মেরুদণ্ডের একটা অংশ দেখি, যে আমাদের মেরুদণ্ড এরকম এক একটা কশেরুকা, মাঝখানে একটা জেলি থাকে। অর্থাৎ আমরা যদি বিল্ডিংয়ের সাথে কল্পনা করি, বিল্ডিংয়ে এক একটা ইট থাকে, ইটের মাঝে সিমেন্ট থাকে, এটা মনে করেন যে সেরকম এক একটা জেলি। আল্লাহ তাআলা আমাদের বডিকে এমনভাবে তৈরি করেছে যার পরিণতে জেলি সফট, নরম, সেই থাকার কারণে আমরা ব্যান্ড হইতে পারি, আমরা বাঁকতে পারি, ঝুঁকে যেতে পারি, এদিকে এদিকে যেতে পারি। কেন? এই জেলি থাকার কারণে। জেলি যদি না থাকতো, স্টিফ হয়ে যেত, তাহলে স্টিফ রোবটের মতো হয়ে যেতাম। এখন দেখা যায় কি যে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন যেটা মনে করে আমাকে কোমর ব্যথা হচ্ছে কেন, কারণটাকে আইডেন্টিফাই করা। এখন অনেক রোগী কিন্তু শিখে গেছেন কোমর ব্যথার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে PLID, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। অর্থাৎ আমাদের মেরুদণ্ডের যে জেলি থাকে, এই লাম্বার জুরিসডিকশনে যে জেলি থাকে, জেলিটা কোনো কারণে বের হয়ে যায়।
আমরা এখানে যদি ভিডিওতে লক্ষ্য করছি যে দেখানো যাচ্ছে কিনা আমি অন্য কালার দিয়ে বোঝানো হয়েছে যে জেলিটা বর্ধিত জেলি প্রলাপস, এই জেলিটা যেটা বেরিয়ে যাচ্ছে এই রগের উপর চাপ দিচ্ছে, এই রগের উপর চাপ দেওয়ার কারণে ব্যথা হচ্ছে। এখন আমার অনেক সময় কি দেখা যায় যে আমার ব্যথা হয়, অনেক সময় ঝিনঝিন হয়, অনেক সময় অবশ হয়, অনেক সময় কি কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হয় বা অবশ হয় বা ঝিনঝিন হয়। এখানে একটা নার্ভ থাকে সাইটিক নার্ভ বলে, যদি এই বর্ধিত অংশটা সাইটিক নার্ভের উপর চাপ দেয় তাহলে একের কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হবে। এই ব্যথা এই চাপটা কিভাবে দিচ্ছে, তারপর কারো ঝিনঝিন হয়, কারো অবশ হয়। এখন এখানে কি হয়, হাড় ক্ষয় হয়ে যেতে পারে, অন্য রোগ হতে পারে, অথবা কি হতে পারে, অথবা আমরা যখন মুভমেন্ট করতে চাই প্রেশার হতে পারে, আঘাতজনিত কারণ হতে পারে, অ্যাক্সিডেন্টজনিত কারণ হতে পারে, হলে এই জেলিটা বেরোয় রগের উপর চাপ দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই জেলিটা ঠিক না হবে বা হাড় ক্ষয়টা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কোমর ব্যথা ভালো হবে না। এখন আকুপাঞ্চার কি করে? আকুপাঞ্চার এখানে কম্বিনেশন একটা ট্রিটমেন্ট, আকুপাঞ্চার সহ চাইনিজ ফিজিওথেরাপি, এখানে কম্বিনেশন একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্টের মাধ্যমে আকুপাঞ্চার নির্দিষ্ট কিছু পয়েন্টে স্টিমুলেশন দেওয়া হয়। এর আগে আমি দেখলাম যে বডির কিছু পয়েন্ট আছে, পয়েন্টকে স্টিমুলেশন দিলে কি হয়, এর মধ্যে যে জেলি আছে জেলিটা শ্রিঙ্ক করে, সংকুচিত করলে বাইরের যে জেলিটা ভিতরে যাওয়া শুরু করে। পাশাপাশি আমরা একটা ফিজিওথেরাপির একটা টেকনিক আছে, চাইনিজ ফিজিওথেরাপি বলি, প্রেস করা হয়। প্রেস করলে এই বাইরের অংশটা ভিতর দিকে যাওয়া শুরু করে। যখনই শুরু করে তখনই এই বাইরের যে চাপ, এই জেলিটা যে চাপ দিচ্ছে চাপটা দেয় না, চাপ না দিলে পেশেন্ট ব্যথা অনুভব করে না। এর পরবর্তী স্টেজে দেখা যায় কি যে যখন ব্যথা ভালো হয়ে যাচ্ছে তখন এটা কিছু অংশ চলে যাচ্ছে, পুরো অংশ যাওয়ার জন্য লাইফস্টাইল ফলো করতে হয়। যে খাদ্যদ্রব্য খাইলে বডির মধ্যে ভিটামিন ডি ভালো থাকবে, হাড় ক্ষয় বন্ধ হবে, জেলি ভিতরের দিকে যাবে, সেই লাইফস্টাইল যারা করতেছে দীর্ঘদিন ভালো থাকতেছে। আমি বুঝবো কি করে? আমি বুঝবো এখন একটা এমআরআই করলাম, করার পরে আমি দেখলাম যে কোন কোন পয়েন্টে আমার জেলি বেরোলো। আমি এইটা ট্রিটমেন্ট নেওয়ার পরে দেন আমি আবার করলাম, এমআরআই করলে আমি দেখবো কি যে এটা সরে গেছে। তবে সরে যেতে সময় লাগে, হালকা সরে যায় সাধারণত আপনি 20-25 দিনের মধ্যে, কিন্তু টোটাল এটা যেতে 2 বছর 4 বছর 5 বছরও লেগে যায় যদি আপনি লাইফস্টাইল ফলো করেন। যদি দেখা যায় যে আপনি লাইফস্টাইল ফলো করলেন না, সেই ক্ষেত্রে কি হয়, এই হাড় ক্ষয় যদি ক্রমান্বয় হয়, ক্রমান্বয়টা বেরোবে, ক্রমান্বয়ে চাপ দেবে, ক্রমান্বয়ে ব্যথা হবে। কাজেই এই ব্যথা থেকে অনেকে কি মনে করেন যে বাতের ব্যথা জীবনে ভালো হয় না, এই ব্যথা হবে ওষুধ খাবো। পেন কিলার খেলে কি হয়, পেন কিলার খেলে আমাদের নার্ভকে ব্লক করে দেয়, ব্লক করে দিলে আমরা ব্যথা বুঝি না, কিন্তু এই স্থান তো কাজ করতেছে না, এই স্থানটাই কাজ করে কিন্তু আকুপাঞ্চার সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট, যেটা শশী হাসপাতালে দেয়, শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে। তারা কি করে, আকুপাঞ্চার, ফিজিও, বিভিন্ন ট্রিটমেন্ট টেকনিক অ্যাপ্লাই করে কেন এখানে আমরা যে এই জেলিটা বেরোনোর আবার কয়টা স্টেজ আছে, 4টা স্টেজ আছে। স্টেজ ওয়ান হচ্ছে কেন হালকা বেরিয়ে হালকা কম্প্রেস করে নার্ভকে। স্টেজ 2 বালজিং, এমআরআই করলেই দেখবেন কি যে বালজিং ডিস্ক এখানে স্টেজ 2। স্টেজ 3 হলো প্রোট্রুশন, আরেকটু বর্ধিত হয়। স্টেজ 4 হলো হার্নিয়েটেড ডিস্ক বলে, এমআরআইতে দেখা যায় বালজিং ডিস্ক, প্রোট্রুশন, কম্প্রেশন না হার্নিয়েটেড আরও বেরিয়ে যায়, বেরিয়ে রোগের উপর চাপ দেয়। আরেকটা স্টেজ আছে যাকে বলে ক্যাউডা অ্যাকুয়া সিনড্রোম, সেইটা যদি হয় তাহলে পিছন দিক অবশ হয়ে যায়, প্রস্রাব পায়খানা আটকে যায়। অনেকে একে মনে করেন কি যে স্ট্রোক করছে, প্যারালাইসিস হয়েছে, এই যে তো মনে করতে পারেন। তবে আমাদের দেশের ডক্টর খুবই এক্সপার্ট, আমাদের দেশের ডক্টরের কাছে গেলেই ধরে ফেলে। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছিল দেশে বিদেশে বিভিন্ন জায়গা যাওয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, চায়না, মালয়েশিয়া। বাট আমি বাংলাদেশের ডক্টরসদের অভিজ্ঞতা দেখে, তাদের জ্ঞান থেকে আমি অভিভূত। আমার কাছে মনে হয় বিদেশি ডক্টরস থেকে অনেক গুণে ভালো, তারা কিন্তু ডায়াগনোসিসে ভালো, ওষুধে ভালো, সব কিছুতে ভালো। কাজে তারা কিন্তু গেলেই ধরে ফেলেন যে ভাই আপনার প্যারালাইসিস না, আপনার ক্যাউডা অ্যাকুয়া সিনড্রোম। সেই ক্ষেত্রে আকুপাঞ্চার পাশাপাশি তো আমাদের হাঁটু ব্যথাটাও খুব কমন। হাঁটু ব্যথার ক্ষেত্রে আকুপাঞ্চারের ভূমিকাটা কি? আজকাল আমরা নামাজ পড়তে গেলে দেখা যায় যে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ি, টুলে বসে নামাজ পড়ি। কেন? আমাদের হাঁটু ব্যথা বা নি জয়েন্ট পেন্টের কারণে আমরা ব্যান্ড হতে পারি না। এবং অনেকে কি করেন, অনেকে আমাদের মা চাচিরা একটু বয়স্ক হলেই মনে করেন কি যে নি জয়েন্ট ব্যথা, নামাজ দাঁড়িয়ে পড়তে পারে না, এরকম অনেকে ক্ষয় হয়ে যাচ্ছে। এই যে অনেকে বলেন ক্ষয় হয়ে যাচ্ছে, সেই কারণে প্রেক্ষাপটে কি ঘটে মনের ভিতর, কারণ আমরা ধর্মভীরু,
আমরা দাঁড়িয়ে যদি স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তে না পারি তাহলে মনের সন্তুষ্ট আসে না। অনেকে বলেন কি স্যার আমার ক্ষয় হয়ে যাক হোক, আমি দাঁড়িয়ে নামাজ পড়বো, আমার মন স্যাটিসফ্যাকশন আসে না। শশী হাসপাতাল, শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতাল কি করে? শশী হাসপাতাল আসার সাথে সাথে কজটাকে আইডেন্টিফাই করে। আমার হাঁটু ব্যথা কেন হচ্ছে, এখন আমার নি জয়েন্টে ব্যথা, একে বলে অস্টিওআর্থ্রাইটিস, এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা কী কারণে হতে পারে? এখানে আল্লাহ তাআলা আমাদের মেরুদণ্ডকে এমনভাবে তৈরি করছে, আসলে যে আমাদের ব্রেনে কুলায় না যে আল্লাহ তাআলা কত বড় ক্রিয়েটর। উনি কি করছেন আমাদের এটা এই যে এখানে তরুণাস্থি দিয়েছেন কেন? এবং মাঝে লুব্রিকেন্ট দিয়েছেন। লুব্রিকেন্টকে বলে সাইনোভিয়াল ফ্লুইড, যার ফলে আমাদের এটা হাঁটু মুভমেন্ট করতে পারে। যদি এখানে দেখা যায় যে তরুণাস্থি না দিতেন তাহলে কোনো কারণে যদি হাড় ক্ষয় হয়ে যায়, অনেকে বলে হাড় ক্ষয় হয়ে গেছে, এটা খাদ্যবাদ্র হয়ে গেছে, তখন ঘষা লাগবে, তখন উনি হাঁটু ব্যান্ড করতে পারবেন না, ব্যথা হবে। যদি কিনা সাইনোভিয়াল ফ্লুইড, এই যে লুব্রিকেন্ট আছে, আল্লাহ প্রদত্ত লুব্রিকেন্ট, আপনার সাইনোভিয়াল ফ্লুইড যদি ইমব্যালেন্স হয় তাহলে সাধারণত আমাদের মেনোপেজ, আমাদের মহিলারা যাতে 45 বছরের বয়স হয়ে যায় তাদের এরকম ঘটতে পারে, অনেকের ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্স হলে আপনার এই সমস্যা হতে পারে। অনেকে কি করেন, একে বলে মিনিসকাস, একটা পর্দা থাকে, এই মিনিসকাস পর্দা ইনজুরি হয়। অনেক ক্ষেত্রে কি এসিএল ইনজুরি হয়, এসিএল লিগামেন্ট, একে বলে এসিএল লিগামেন্ট, এই লিগামেন্টটা ইনজুরি হয়। কারো ফুটবল খেলতে যায়, কারো পড়ে যায়, কারো অন্য কারণে, বিভিন্ন কারণে প্রেক্ষাপটে এটা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত এখন শশী হাসপাতাল কি করে? শশী হাসপাতাল আগে এক্সরে এবং বিভিন্ন টেস্ট করে এই কজটাকে আইডেন্টিফাই করে। আপনার কি হাড় ক্ষয় হয়েছে, না সাইনোভিয়াল ফ্লুইড কমছে, না হরমোন ইমব্যালেন্স হয়েছে, নাকি আপনার মিনিসকাস পর্দা ছিঁড়ে গেছে, নাকি এসিএল ছিঁড়ে গেছে। যদি দেখা যায় যে মিনিসকাস পর্দা এসিএল ইনজুরি হয়েছে তাহলে আপনাকে বলা হয় যে আপনি ভর্তি হবেন, অবশ্যই ভর্তি হবেন। কেন ভর্তি না হলে এটা রিপেয়ার হয় না। আপনি কি হলো আকুপাঞ্চার নিলেন, মুভমেন্ট করলে দেখা যায় কি যে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন, কেন তো হিল হচ্ছে না। সেই জন্য শশী হাসপাতালে আলহামদুলিল্লাহ সাকসেস রেট মোর দ্যান 90%। 10% কেন সাকসেস হচ্ছে না? কেন? তার পেশাগত কারণের জন্য সে ভর্তি হতে পারে না। সে কী করে, স্যার ট্রিটমেন্ট নিচ্ছেন, মুভমেন্ট করতেছেন, ঘষা লাগতেছে, ফ্রিকশন হলে তো একটা হিল হচ্ছে না। কাজেই সেই ক্ষেত্রে নি জয়েন্টের ব্যথা যারা কোর্সটা কমপ্লিট করতেছেন, যারা অ্যাডভাইসগুলো শুনতেছেন শশী হাসপাতালের ডক্টরসদের, তারা কিন্তু এই হাঁটু ব্যথা থেকে খুব সহজেই রিলিফ পেয়ে যাচ্ছেন। কাজে এতদিন হাঁটু ব্যথা ওয়ান কাইন্ড অফ বাতের ব্যথা, ওর এতদিন বলা হতেছে ভাই বাতের ব্যথা ভালো হয় না, বাতের ব্যথা, ওই ব্যথা হবে, পেনকিলার খাবো, নয় মালিশ করবো, আবার কিছুদিন পরে ব্যথা হবে। কিন্তু এই ধারণা চেঞ্জ করে দিচ্ছেন শশী হাসপাতাল। কারণ শশী হাসপাতাল তো রুট কজ অ্যানালাইসিস। শশী হাসপাতাল যাওয়ার পরে কোনো ব্যথার ওষুধ দেয় না, ব্যথার ওষুধকে বন্ধ করে। সে কী করতেছে যে এখানে কী কারণে আমার ব্যথা হচ্ছে, কারণটাকে হাড় ক্ষয় হচ্ছে, যে হাড় ক্ষয় ঠিক করবো কীভাবে, বডির মধ্যে ইলেকট্রোলাইট, ভিটামিন ডি যেগুলো ইমব্যালেন্স আছে ওগুলো ব্যালেন্স করতেছে, লাইফস্টাইল ফলো করার কথা বলতেছে, আকুপাঞ্চার দিচ্ছে, হরমোনকে ব্যালেন্স করতেছে, ব্যালেন্স করলে ভালো হয়ে যাচ্ছে। কাজেই এই জাতীয় যাদের নি জয়েন্টে ব্যথা আছে, চেয়ারে বসে নামাজ পড়েন, হাঁটু ভাঁজ করতে পারেন না, দেখা যায় কি যে আপনি আকুপাঞ্চার নিয়ে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আবার দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, হাঁটু ব্যথা থেকে মুক্ত থাকতে পারেন। স্যার, আমরা এখন নিয়ে নিব ছোট্ট একটা বিরতির পরে আমরা আবারও মূল আলোচনায় চলে যাব। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটা বিরতি। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম, চলে যাচ্ছি এখন মূল আলোচনায়। স্যার, আমরা শুনেছি যে আইবিএস-এ আকুপাংচার চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইবিএস-এর ক্ষেত্রে আকুপাংচারের ভূমিকাটা কি? আজকাল আমাদের খাদ্য অভ্যাসের কারণে আমাদের দেখবেন ঘরে ঘরে আইবিএস বা পেটের সমস্যা নাই এরকম পরিবার সংখ্যা পাওয়া যাবে বোধহয় নেহায়েত কম। কারো পেটে ভুটবার শব্দ হয়, কারো পেটে গ্যাস হয়, কারো ব্লাড যায়, কারো ক্ষেত্রে অস্বস্তি ফিল হয়, কারো ক্ষেত্রে গ্যাস হয়, কারো ক্ষেত্রে অনেক রকম সমস্যা, কারো ক্ষেত্রে পেটে ব্যথা হয়। তা আমরা সাধারণত কি করি, আইবিএস আছেন 4 ধরনের আইবিএস আছে। আইবিএস সি বলা হয় কি যে আইবিএস মানে পেটের সমস্যার সাথে সাথে আপনার কনস্টিপেশন হচ্ছে, অর্থাৎ শক্ত পায়খানা হচ্ছে, আইবিএস সি। আইবিএস ডিটা হচ্ছে কি আমার পেটের সমস্যার সাথে সাথে আমার পাতলা পায়খানা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আইবিএস ডি। আইবিএস মিক্সড, আমাকে পেটের সমস্যার সাথে সাথে মাঝে শক্ত পায়খানা, মাঝে পাতলা পায়খানা, এরকম, আইবিএস সি। 3 নম্বর চলে গেল আইবিএস মিক্সড।
আরেকটা আছে আইবিএস নান, অর্থাৎ আমার পেটের সমস্যা বাট আমার পাতলা পায়খানা হয় না, শক্ত পায়খানা হয় না। আমাদের দেশের রুগীরা এই 4টার ক্যাটাগরি কোনো একটা ক্যাটাগরিতে পড়েন। কেন? আমাদের খাদ্য অভ্যাস, আমাদের খাদ্য অভ্যাসের কারণে পড়েন। এই ক্ষেত্রে এটা গেল আইবিএস। আরেকটা আছে আইবিডি। আইবিডিটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আইবিএস হলো ইরিটেবল বাউল সিনড্রোম, আর আইবিডিটা বলা হয় কি যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এই আইবিডির ক্ষেত্রে কী হয়, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, এটা ধরে না হয় যে জীবনে ভালো হবে না। আইবিডির ক্ষেত্রে কী হয়, আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ, পেটের ডান পাশে ব্যথা বাম পাশে ব্যথা, সাথে ব্লাড যায় পেটের সমস্যার সাথে, ওজন শুকিয়ে যায়, বডি সার আমার কমিয়ে যাচ্ছে, সাথে মাথা ব্যথা, অনিদ্রা দেখা যায়। আলহামদুলিল্লাহ আইবিডিতে যে কয়টা রোগী আসছে প্রত্যেকটা রোগী সফলতা পেয়েছে। এটা খুব চারটিখানি বিষয় না, বিনা ওষুধে। কেন এই আইবিএস বা আইবিডি হলে কি ওষুধ খেতে বছরের পর বছর, আমার ভিডিও যারা দেখতেছেন তারা দেখেন পেটের সমস্যার জন্য আপনি কত বছর ওষুধ খেয়ে যাচ্ছেন। ওষুধ খাইলে কি ঘটে, ওষুধ খাইলে আমাদের পেটের মধ্যে কিছু ভালো অর্গানিজম বা ব্যাকটেরিয়া আছে, কিছু ক্ষতিকর আছে। ভালো ব্যাকটেরিয়া দিনের পর দিন করলে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেখা যাচ্ছে আপনি ওষুধ থেকে বেরোতে পারতেছেন না, পরে ওষুধেও কাজ হয় না। এই ক্ষেত্রে আকুপাঞ্চার খুব সুন্দর রোল প্লে করে। আকুপাঞ্চার কি করে, অ্যাবডোমেন পয়েন্টে এখানে কি আছে, সিমেন, সিহাই, কোয়ানমেন, চংচি, এই 4টা পয়েন্টকে স্টিমুলেশন দেওয়া। ওই আমরা যেটা বললাম যে আকুপাঞ্চার নিডল দিয়ে স্টিমুলেশন দেওয়া, স্টিমুলেশন দিলে বডির মধ্যে হরমোনকে ব্যালেন্স করে এবং কি করে স্টিমুলেশনের পাশাপাশি আমরা সেই ক্ষেত্রে কি বলি, আকুপাঞ্চার এর ক্ষেত্রে ফিজিওথেরাপির একটা অ্যাডভান্স টেকনোলজি বলে ওজন থেরাপি। এই দুটা আর লাইফস্টাইল দুটার কম্বিনেশন করে যতগুলো রুগী আসতেছে সবাই ওষুধ থেকে বেরিয়ে আসতেছে। বলে স্যার এতদিন তো জানতাম যে আইবিএস ভালো হয় না, আইবিডি ভালো হয় না, আইবিডি করতে স্যার আমরা দেশে বিদেশে অনেক ডাক্তার দেখেছি, অনেক বড় বড় হাসপাতাল করেছি এবং বলে দিয়েছেন যে এটা ভালো হয় না। ভিডিওতে যারা দেখতেছেন, যারা আইবিএস আইবিডিতে ভুগতেছেন, শুধু কোর্সটা কমপ্লিট করেন। আইবিডির ক্ষেত্রে অনেকগুলো সেশন দরকার, মোর দ্যান 30 সেশন আইবিডি। আইবিএসের ক্ষেত্রে আমরা দেখছি যে কারো 10টা সেশনে ভালো হচ্ছে, কারো 15টাতেও, কারো 30টা। এটা বডির ইমিউন সিস্টেম যার যেরকম, ক্ষতিগ্রস্ত যার যেরকম, তার উপর ডিপেন্ড করে এটা সেশন সংখ্যা ডিপেন্ড করে। তবে পেটের এই জাতীয় সমস্যা থেকে ভুটভাট শব্দ হয়, গ্যাস হয়, ব্যথা হয়, পায়খানা জটিলতা, এর সাথে কোনো কিছু ভালো লাগে না, এই আইবিএস আইবিডি থেকে আকুপাঞ্চারের মাধ্যমে ভালো হওয়া সম্ভব এবং রোগীরা ভালো হচ্ছেন শশী হাসপাতালে। স্যার আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাচ্ছি, অ্যাজমা রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার চিকিৎসার ভূমিকাটা কি? আমরা ছোটবেলা থেকে জেনে আসছি ভাই অ্যাজমা ভালো হয় না, সারা জীবন কি করতে হবে, ওই যে স্প্রে নিতে হবে, ওষুধ খাইতে হবে, এটাতে কন্ট্রোল থাকবে, কন্ট্রোলে থাকা যাবে। ধ্যান ধারণা চেঞ্জ করে দিয়েছেন শশী হাসপাতাল, যেটা শান্তিনগরে স্থাপিত। কেন আমরা স্প্রে নিই? স্প্রেটা নেওয়ার উদ্দেশ্য কি, অ্যাজমা হলে আমাদের যে মুখ থেকে নাক থেকে যে শ্বাস যাচ্ছে শ্বাসতন্ত্রের মাধ্যমে ফুসফুসে, সেই নালীটা সংকুচিত হয়ে যায়, সেই সংকুচিত হয়ে যাওয়াকে বর্ধিত করে। শশী হাসপাতাল কি করছে, আকুপাঞ্চারের পাশাপাশি ওখানে চেস্ট থেরাপি নিয়ে আসছে। চেস্ট থেরাপিটা কি করে, আমাদের লাংসকে, শ্বাসনালীকে 3টা মেথড অ্যাপ্লাই করে, পারকাশন, ডাইরেকশন, স্কুইজিং। 3টা মেথডে অ্যাপ্লাই করার পরে আমরা যেরকম অ্যাজমা হলে আমরা ওষুধ খাই, ইনফ্লামেশনকে কন্ট্রোল করার জন্য ওষুধ খাই, স্প্রে নিই, ওরা কোনো ওষুধ দেয় না শশী হাসপাতাল। তারা কি করে, চেস্ট থেরাপি আকুপাঞ্চারের মাধ্যমে কি করে, যেহেতু আমার পারকাশন, যারা মেডিকেল স্টুডেন্ট ডক্টর তারা বুঝতেছেন পারকাশনটা কি, এত স্বল্প পরিসরে জনসাধারণকে যারা লেমেন বোঝানো একটু কষ্ট হয়ে যাচ্ছে। স্কুইজিং এবং ডাইরেকশন তারা কি করে, পেটের ওই ফিজিওথেরাপির, ওকে বলে চেস্ট থেরাপির মাধ্যমে, এটা ফিজিওথেরাপির একটা অ্যাডভান্স টেকনোলজি। শশী হাসপাতাল ওটা মেশিনে করে, অ্যাডভান্স টেকনোলজি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আছে। বিশেষ করে কোভিডের কারণে বিশ্বের বিভিন্ন বড় হাসপাতাল তারা একটা কেন কোভিডে ফুসফুসকে এফেক্ট করছিল বেশি, সেই জন্য চেস্ট থেরাপি প্রত্যেকটা হাসপাতালে করছিল বিদেশে। শশী হাসপাতাল সেই ট্রিটমেন্টটা চালু করলে আমাদের ভিতরের ইনফ্লামেশনকে মুখ থেকে বের করে দেয়, যার ফলে কোনো ওষুধ প্রয়োজন না। অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করতেছে, যার ফলে যাদের অ্যাজমা আছে তারা যদি এই ধারণা রেখে থাকেন যে সারা জীবন ওষুধ খাইতে হবে, আসে শশী হাসপাতাল, আসে একটু কোর্সটা কমপ্লিট করেন। কেন যারা আসছে 100% রোগী সফল হয়েছে, কোনো ওষুধ লাগে না, ভালো হয়ে যাচ্ছেন। কাজে এই যে সিওপিডি, অ্যাজমা, হাঁপানি যাই বলেন না কেন, শ্বাসকষ্ট, এখান থেকে মুক্ত থাকা যায় এই চেস্ট থেরাপি, আকুপাঞ্চারের মাধ্যমে এবং হেলদি লাইফস্টাইলের মাধ্যমে।
করে আপনি পুরোপুরি সুস্থ থাকতে পারবেন বিনা ওষুধে। বলতে এটা ভাবতে অবাক লাগে, কেন আমি মেডিকেল গ্রাজুয়েট হয়েছি, এমবিবিএস পাস করছি, এমপিএস করছি, এখন পিএইচডি করতেছি, কিন্তু আমার কাছেও এর আগে ট্রিটমেন্ট শুরুর আগে অবাক লাগতো যে অ্যাজমা কি সম্ভব, আইবিএস কি সম্ভব, আল্লাহর রহমতে এই বাতের ব্যথা কি সম্ভব, সবই আল্লাহর রহমতে আকুপাঞ্চারের মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে। এরপর লাইফস্টাইল ভালো করলে দীর্ঘদিন ভালো থাকতে পারেন। অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার কতদিন ভালো থাকবো? ট্রিটমেন্ট আমি 30 দিন নিলাম, নেওয়ার পরে ভালো থাকলাম, তারপর কতদিন ভালো থাকতে পারবো? আপনি যতদিন লাইফস্টাইল ফলো করবেন, সারা জীবন লাইফস্টাইল ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। কেন আমার কারণটা যদি আমি রিমুভ করে ফেলতে পারি, ভালো থাকবেন। স্যার আমরা জানি যে বিদেশের অনেক জার্নালে আপনার অনেক আর্টিকেল প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। প্রত্যেকটি মেডিকেল গ্রাজুয়েটের স্বপ্ন থাকে, আমার স্বপ্ন ছিল। এখন কি হয়েছে, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন অধ্যবসায় গবেষণার পরিণতিতে গবেষণালব্ধ ফলাফল, এই যে সামনে যে আপনারা ইয়েগুলি দেখতেছেন জার্নাল, 33টা জার্নাল, এবং জার্নালগুলো কোথাকার আপনি দেখেন যে পাবমেড ইউএসএ কর্তৃক পরিচালিত, আপনি দেখেন কি যে ইউকে কর্তৃক প্রকাশিত, ইউকে ইউএসএ, দেখেন এটা ইউএসএ, নিউ ইয়র্ক ইউএসএ। আমার এখানকার জার্নালগুলো যেটাই দেখবেন কি যে আপনি ইউএসএ, অর্থাৎ ইউএসএ, ইউকে, ইন্ডিয়ার মতো ইন্টারন্যাশনাল জার্নালে, ইন্টারন্যাশনাল দেশ থেকে প্রকাশিত জার্নালে পাবলিকেশন। অর্থাৎ আমি যে চিকিৎসাতে কাজ করতেছে তার দালিলিক প্রমাণ কি, রুগী মুখে বলতেছে ভালো, দালিলিক প্রমাণ হলো মেডিকেল জার্নালে পাবলিকেশন হলো তার দালিলিক প্রমাণ। আলহামদুলিল্লাহ 33টা ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নালে অলরেডি পাবলিকেশন হয়েছে, আরও জার্নালে পাবলিকেশনের জন্য পাইপলাইন আছে। স্যার বাংলাদেশে আমরা কোথায় আকুপাঞ্চার চিকিৎসা সম্পর্কে জানতে পারি কিংবা কোথায় চিকিৎসাটা নিতে পারি? আকুপাঞ্চার সম্পর্কে বাংলাদেশে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে মিরপুর 13 নম্বরে ইউনানি হাসপাতালে, যেখানে সরকারিভাবে ফ্রি। আর আকুপাঞ্চার সম্পর্কে অনেকে প্রশ্ন করেন, অনেকে জানতে চান বিস্তারিত কিভাবে কাজ করে, কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে। সেই ক্ষেত্রে আকুপাঞ্চারের উপরে আমার লেখা একটা বই, বাংলাদেশে আকুপাঞ্চার চিকিৎসার নিরাময়, এটা বাংলাতে এবং ইংরেজিতে খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় বলা হয়েছে। যদি এই বইটা আপনি ধারে কাছে রাখেন, বইটা চোখ বুলান, দেখবেন কি যে এর মধ্যে যে আপনি বাংলাতে ইংরেজিতে বিভিন্ন জাতীয় আপনার আকুপাঞ্চারের উপর বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। পাশাপাশি আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হলো www.drsmshohidulislam.com। আপনি যদি এই ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারবেন আকুপাঞ্চার সম্পর্কে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন শশী হসপিটাল নিবেদিতা এটিএন বাংলা নিয়মিত আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান। দেখতে দেখতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে আমরা হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন বাংলার সাথেই থাকবেন।